আপাতত স্বাগত জানাচ্ছি আপনাদের বীরনগর স্টেশন থেকে। বীরনগর স্টেশন হচ্ছে কৃষ্ণনগর লাইন। শিয়ালদা থেকে 6:50 যে কৃষ্ণনগর সিটি, আমি খড়দা থেকে উঠেছি। খড়দা 7:25 এন্ট্রি হয়েছে। 7:25 থেকে আজকে এখানে বীরনগরে নামলাম 9:15 হয়েছে, 10:15-র মধ্যে। মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট সময় নিয়েছে। শিয়ালদা থেকে আসলে আপনাদের 22টা স্টেশন পার হতে হবে, দূরত্ব 81-82 কিলোমিটার। আপাতত এখান থেকে যে স্থানটি আপনাদের দর্শন করাবো, এই বীরনগর অঞ্চল একটু ঐতিহাসিক অঞ্চল। এখানকার ইতিহাস অনেক প্রাচীন, কেন বীরনগর মানে হচ্ছে উলাদের। বীরনগরের প্রাচীন ঐতিহ্য যে রয়েছে সেটা আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শন করাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। যারা নতুন দেখছেন, আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আজকে একটা সুন্দর দিনে আপনাদের বীরনগর কৃষ্ণনগর লাইন, এখানকার ইতিহাস এবং এখানকার দ্রষ্টব্য স্থান আপনাদের দর্শন করাবো। আমার পাশে থাকুন এবং লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল অপশনটাতে ক্লিক করবেন। নমস্কার প্রিয় দর্শক, আজকে যে স্থানটি আপনাদের দর্শন করাবো সেটি হলো বীরনগর, এক প্রাচীন ঐতিহ্যবাহী একটা স্থান। বীরনগর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি। 2 নম্বর থেকে ফুটব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। সামনে ফুটব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাব। এই টিকিট কাউন্টার পেরোলে যে রাস্তাটা, এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যেতে হবে। দেখছেন ওইদিকে স্টেশন, এই স্টেশন বরাবর সোজা রাস্তাটা এগোচ্ছে। এগিয়ে কিছুটা গেলেই একটা বাস রাস্তা পড়ছে। এই বাস রাস্তাটা টপকে সোজা রাস্তাটায় ঢুকে যেতে হবে। এই দেখছেন একটা বাস রাস্তা, এই বাস রাস্তাটা দেখা যাচ্ছে। এই বাস রাস্তা বরাবর ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছি, এই সোজা রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব। হেঁটে দ্বাদশ মন্দির আর মুস্তাফি বাড়ি, যে মুস্তাফি পাড়া, 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। টোটো করে আসলে যদি দ্বাদশ মন্দির আগে যান, বলবেন দ্বাদশ মন্দির যাব, পৌঁছে দেবে। 10 টাকা ভাড়া নেবে পার হেড। আর আগে পারলে মুস্তাফি বাড়িটাও ঘুরে নিতে পারেন। আপনারা এক কাজ করতে পারেন, এই টোটো নিয়ে সোজা একটা মোড়ের সামনে আনবো। এই ক্রসিংটা নয়, এই ক্রসিং দিয়ে যেরকম সোজা আসবেন সোজা এগিয়ে যাবেন। কোনো দিকে লেফট রাইট বা বাম দিক ডান দিক কোনো দিকেই যাওয়ার দরকার নেই। সোজা যেমন আসবেন সোজা এগোবেন। সোজা এগোলে আর একটা 3 মাথা মোড় পড়বে। আসুন দেখতে পাবেন, এই 3 মাথা মোড়টা এলে সামনেই দেখতে পাচ্ছেন এরকম 3 মাথা, বাম দিক আর ডান দিক। বাম দিকে গেলে হচ্ছে দ্বাদশ মন্দির, ডান দিকে মুস্তাফি বাড়ি বা মুস্তাফি পাড়া। আপনারা টোটো করে এই মোড়টার সামনে নেমে যেতে পারেন। নেমে ডান দিকে চলে যাবেন, মুস্তাফি বাড়ি, কৃষ্ণ মন্দির, দুর্গা দালান এগুলো দেখতে পাবেন। জোড়া মন্দির আছে। এখানে আমাদের দেখাবো প্রথমে এই যে মুস্তাফি বাড়ি, আমরা সেটা আগে নিয়ে যাব। এখানটা উলায় চণ্ডী মাতার মন্দির আছে, পুজো হয়। বিগ্রহ নেই, পুজোর সময় মাকে নিয়ে আসেন, মাটির প্রতিমা। এখানে যেমন দেখতে পাচ্ছেন মুস্তাফি পাড়া। এই উল্টো দিকে হচ্ছে মুস্তাফি যে রাজবংশ, তাদের মূল ফটক। মূল ফটক দিয়ে আমরা এগিয়ে যাব। কেন এখানকার ইতিহাস যদি দেখা যায়, এই মুস্তাফি বা রাজবংশই প্রথম জমিদার এখানে ছিলেন।
পরে মুখার্জি এসেছিলেন, কিন্তু তাদের অস্তিত্ব এখন নেই। এই মুস্তাফি জমিদার বংশটির অস্তিত্ব এখানে রয়েছে এখন। এটা নতুন করে সংস্করণ হয়েছে, সংস্কারের ফলে একটু নতুনত্বর ছাপ পাওয়া যায়। এটি হলো সেই দুর্গা দালান যেখানে দুর্গা পুজো হয়। এটি অনেক প্রাচীন, এখন সংস্করণের ফলে একটু নতুনত্বের ছোঁয়া লেগে গেছে। এই দুর্গা দালান দর্শন করে, দুর্গা দালানটা দেখুন, যদি দুর্গা মূর্তি নেই। এটা আমাদের নিয়ে যাব এবার জোড়া কৃষ্ণ মন্দির, যেখানে কৃষ্ণ বিগ্রহ রয়েছে। এই হলো একটি প্রাচীন ইতিহাসের নমুনা এখানে রয়েছে। এটা জোড়া মন্দির। এটার স্থাপত্য কিন্তু প্রাচীন টেরাকোটার স্থাপত্য, বিষ্ণুপুরের স্থাপত্য নিদর্শনই পাওয়া যায়। মন্দিরটি জোড়া, কেননা সামনের দিকটা হচ্ছে নাট মন্দিরের মতো, আর ভেতরে মূল বিগ্রহ এবং গর্ভগৃহ। এবং এই মন্দিরের যে স্থাপত্য রীতি, সেখানে পুরানো দেবদেবীদের বিভিন্ন চিত্র, এখানে পটচিত্র অঙ্কিত রয়েছে। আপনারা দেখুন, পাশ দিয়ে দেখা যাচ্ছে মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণ রাধিকা বিগ্রহ রয়েছে। সুন্দর কাঠের সিংহাসন, ওপরে কৃষ্ণ রাধিকা বসে রয়েছেন অধিষ্ঠিত। এবার মন্দিরের সামনের দিকটা দেখুন, সুন্দর কারুকাজ করা একটি প্রাচীন শিল্প, টেরাকোটার শিল্প এখানে নিদর্শন রয়েছে। একচালার মন্দির। বহু প্রাচীন মন্দির, 300-400 বছর অতিক্রান্ত হয়েই গেল। মন্দির মূল বিগ্রহ এখানে শালগ্রাম শিলাতেই বিগ্রহটি নির্মিত হয়েছে। প্রাচীন ঐতিহ্যের মধ্যে বীরগ্রামের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন। এখনও এটার বর্তমান রয়েছে, আগামী দিনে যাতে থাকে সেই কামনা করি। বীরনগর আমরা জানি, এটি হলো সেই এক কালী মাতা মন্দির। এখানে চণ্ডী মাতা যেটা বলা হয়। এই বীরনগর নামের ইতিহাসটা যদি ঘাটা যায়, তাহলে পাওয়া যায় এটা উলাদের বংশ, মানে উলা নামেই পরিচিত ছিল আগে এই নগর জনপদটি। আসল কথা, উলা নামে কেন হলো, এখানে অনেক জনশ্রুতি আছে। আগে প্রচলিত ছিল যে এখানে উলু ধান বা উলু ঘাসের জমি এখানে ছিল, যার থেকে নামটা হয়েছে উলা। কিন্তু আর একটা জনশ্রুতি আছে যে এখানে উলাই চণ্ডী মাতার বিখ্যাত পূজা, উলাই চণ্ডী মাতার পূজা হতো, যেটা খুবই বিখ্যাত ছিল, সেখান থেকে নাম হয়েছে উলা। কিন্তু এই বীরনগর নামটা
প্রথমত হয়নি, কেননা এখানকার যে অধিবাসীরা এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করেছিল, তারা ধরেছিল এই স্থানে, যার ফলে এখানকার যে ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি নাম দিয়েছিলেন বীরনগর। এই হচ্ছে উলাশঙ্কর মন্দির, এটি একটি শিব মন্দির। আগামী দিনে শিবরাত্রির জন্য মন্দিরের রংচঙের কাজ হচ্ছে। দেখুন এখানে শিবলিঙ্গ, শিবরাত্রিতে এখানে ধুমধামের সঙ্গে পূজা অনুষ্ঠিত হবে। তাই বীরনগর নামটি কিন্তু আরেকটি সাহিত্যিকের নাম অবশ্যই বলতে হয়, যিনি ছিলেন রাজশেখর বসু। এই রাজশেখর বসু এক ছদ্মনাম ছিল পরশুরাম, যার নামও এখানে জড়িয়ে রয়েছে এই বীরনগরের ইতিহাসে। এবং এই বীরনগর যে পৌরসভা, এই পৌরসভার যে চেয়ারম্যান হয়েছিলেন নবীনচন্দ্র সেন, ইনিও একজন বিখ্যাত কবি। যে মোড়টাতে আপনাদের দেখিয়েছিলাম, ওই মোড় দিয়ে বাম দিকে চলে আসবেন উলাইশঙ্কর মন্দির, আরেকটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন এই দ্বাদশ মন্দির, ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান। দেখছেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান উলা, বীরনগর, নদিয়া, দ্বাদশ মন্দির। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা দেখে কল করে আসবেন। তাতে ভোগ প্রসাদ পেতে চাইলে এখানে আগের দিন বলে দিতে হবে। এর হচ্ছে মূল ফটক। মূল ফটকের পাশে একটা রাস্তা আছে, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে যাব। সামনে খোলা জায়গা, গাছগাছালিতে ভরা, সুন্দর সবুজায়ন, মন মুগ্ধ করে দেয়। পাশেই দেখতে পাচ্ছেন দ্বাদশ মন্দিরের মূল মন্দির। এখানে শ্রী শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির আছে। আগে আমরা মূল মন্দিরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন সুন্দর ওপরে ঝাউ গাছ, আর এবং মূল মন্দিরের ভেতর আমরা ঢুকে চলেছি। এই মূল মন্দিরটির ভেতর দিকে ছোট ছোট অনেকগুলি মন্দির আছে, যেখানে অনেকগুলি অবতার এবং প্রতিমূর্তি এগুলো পেয়ে যাবেন। সামনেই ভক্তিবিনোদ ঠাকুরের একটি মন্দির আছে, সামনের মাঝখানে রয়েছে, আর চারপাশে ঘেরা রয়েছে বিভিন্ন অবতার, কৃষ্ণের বিভিন্ন লীলা এবং গৌরাঙ্গের বিভিন্ন অবতারের বিগ্রহ এখানে দেখতে পাবেন। এক এক করে এখানে দেখছেন সামনে তুলসী একটি মঞ্চ, এক এক করে আপনাদের এখানে দর্শন করাবো। এখানে রয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের মাতার একটি ফটোফ্রেম। এখানে তিনটি সমাধির অস্থির মতো করা আছে, এটিও এখানকার একটা ঐতিহ্য। এবার দেখুন পাশে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, সুন্দর বিগ্রহ এখানে সজ্জিত হয়ে আছে। অপরূপ নিদর্শন এখানকার, মানে মনকে আপনার মুগ্ধ করবেই। আসুন পরের বিগ্রহ আমরা দেখতে যাই। এটা দেখতে পাচ্ছেন পরশুরাম অবতার।
এরপর দেখুন নৃসিংহদেব, তারপরে হচ্ছে মহাপ্রভু কোলে রয়েছে হরিদাস, শ্রী শ্রী হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুরের জন্মস্থানের মন্দির আপনাদের ভিডিওতে আগে দেখিয়েছিলাম, তিওয়াস স্থান। এটি হচ্ছে শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ দুটি বিগ্রহ। এ হচ্ছে শ্রীকৃষ্ণের সেই কালিয়া দমনের একটি রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই একটা বিশেষ বিগ্রহ এখানে, ষড়ভুজ গৌরাঙ্গ। গৌরাঙ্গের 6টা বাহু, কিন্তু 6টা বাহু মানে প্রত্যেকটি 6টা না, এখানে 3 রকম রূপ লুকিয়ে রয়েছে গৌরাঙ্গ। আর এটি দেখতে পাচ্ছেন চণ্ডী মাতা, আর রয়েছে কপিল মুনি। এ হচ্ছে রাম লক্ষ্মণ সীতার বিগ্রহ। আর সামনে রয়েছে হনুমানজি। এবার দেখবেন বরাহ অবতার। এটাই রয়েছে বামনদেব অবতার। শ্রী বিষ্ণুর একটি অবতার, বিভিন্ন এগুলো এখানে সজ্জিত হয়ে আছে। এবার দেখবেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এবং সর্বশেষ হচ্ছে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ। আর এখানে মাঝখানে রয়েছে শ্রী শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের একটি বিগ্রহ। বিগ্রহ নেই, ফটো ফ্রেম আছে। সমাধি মন্দিরে নিয়ে যাব, সেখানে দেখতে পাবেন ভক্তি বিনোদ ঠাকুরের বিগ্রহ। আর এর ওপরে একটি মন্দির রয়েছে, যেটি শ্রীকৃষ্ণ মন্দির, সেটিও আপনাদের হরে কৃষ্ণ। হরে আচ্ছা, আমি অরূপ, আমার চ্যানেল অরূপ জার্নি। আমার দর্শকদের তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে নমস্কার। আপনি যে এই যে দ্বাদশ মন্দির, ভক্তি বিনোদ ঠাকুরের যে জন্মস্থান, এই ভক্তি বিনোদ ঠাকুর সম্বন্ধে একটু যা জানেন বা ইতিহাস কি, সেটা যদি একটু বলেন। আর এই যে মন্দির কতদিন হলো এর স্থাপত্য বা স্থাপিত হয়েছে, মন্দিরে কি কি অনুষ্ঠানাদি হয়, আর এখানে দর্শক আসতে চাইলে, ভোগ প্রসাদ পেতে চাইলে কিভাবে তিনি পেতে পারেন তারা, সেটা একটু যদি বলেন।
জয় শ্রী রাধে। এটাই হচ্ছে যে ভক্তগণ ঠাকুরের জন্মস্থান বলা হয়, যিনি আমাদের মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর আবিষ্কার করেছেন। আচ্ছা, প্রথম কথায় তিনি যে একজন বিশেষ একজন ভগবত পার্ষদ, ভগবত প্রেরিত, এইতে তার ক্রিয়াকলাপের দ্বারা, তার কাজকর্মের দ্বারাই আমরা বুঝতে পারি। কেননা বৈষ্ণব ধর্ম যেখানে খুব হ্রাসপ্রাপ্তি হয়েছিল, আউল বাউল নেড়ানেড়ি কর্তাভজা ইত্যাদি অপসম্প্রদায়ের দ্বারায় দুষ্ট হয়ে গিয়েছিল, এবং প্রকৃত বৈষ্ণব ধর্মটা যে কি সেগুলো মানুষের কাছে একবারে লুকায়িত ছিল। অপসম্প্রদায় এত ছেয়ে গিয়েছিল, বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটা সাধারণ মানুষের কাছে একটা হীরজ্ঞান হয়ে গেছিল, যে যেহেতু ওটা লুকায়িত ছিল, আউল বাউলদের এত বড় প্রাধান্য, তারা তাদের ক্রিয়াকলাপকে বৈষ্ণব ধর্ম বলে পরিচয় দিত। এই জন্য সাধারণ মানুষের কাছে বৈষ্ণব ধর্মটা একেবারে হেয় হয়ে পড়েছিল, লুকায়িত হয়ে গেছিল। কিন্তু ভক্তগণ ঠাকুর যে অবস্থায় এসে আবির্ভূত হলেন, আমাদের মহাপ্রভুর পরবর্তী যে সমস্ত আচার্যগণ এখানে এই গৌড়ীয় তাতে আসছিলেন, ছয় গোস্বামী, পরবর্তীতে শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ, এনারা আবির্ভূত হয়েছিলেন। এবং এনারা আবির্ভূত হয়ে মহাপ্রভুর যে বিশুদ্ধ প্রেম ধর্ম, সেই প্রেম ধর্মটাকে বেশ কিছুদিন এখানে চালিয়ে গেছিলেন, বেশ কিছুদিন এখানে প্রচারিত ছিল এবং আস্বাদনীয় ছিল। এই ধারাবাহিকতাটাকে রক্ষা করছিলেন। তেনারা তিন প্রভুই গেছিলেন বৃন্দাবনেতে, শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ, নরোত্তম। শ্যামানন্দ প্রভু উড়িষ্যাতে ওনার শ্রীপাঠ, এবং উড়িষ্যাতে উনি বিশেষভাবে এই নাম বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের প্রচার করেছেন, যেটাকে আমরা বিশেষত খিরচেরা গোপীনাথ যেটাকে আমরা বলি, সেই খিরচেরা গোপীনাথটাও ওনাদেরই মানে আয়ত্তে ছিল। এখানে দেখতে পাচ্ছেন শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব স্থলী উলা দ্বাদশ মন্দির, বীরনগর, নদিয়া। বিজ্ঞপ্তি রয়েছে, মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা বজায় রাখুন। মন্দিরে যারা ভগবত সেবা, গো সেবা, উন্নয়নমূলক কার্যে আর্থনা করলে দান করবেন, তাদের 3 দিন থাকা ও প্রসাদ সেবার সুব্যবস্থা আছে। মন্দিরে যাত্রীদের থাকা ও প্রসাদের জন্য 200 টাকা প্রতিদিন জমা দিতে হবে। প্রেসিডেন্ট ও সেক্রেটারির অনুমতি ব্যতীত কোনো কার্য করা যাবে না। ফোন করিয়া কোনো কার্য অথবা অনিষ্ট করার চেষ্টা করিলে গোষ্ঠী তার প্রতিবাদ করতে পারে। এখানে প্রতি প্রসাদের জন্য 120 টাকা অনুদান ধার্য করা আছে। এরপর আপনাদের দেখাবো ভক্তি বিনোদ ঠাকুরের সমাধিস্থল। জায়গাটি সম্পূর্ণ আশ্রমের অধীনে, সুন্দর গাছগাছালিতে ভরা, সামনে জলাশয় রয়েছে, জলাশয়ে মৎস্যও আছে এবং ফুলের সমারোহ। এখানটা স্থানটি ঘুরলে আপনাদের মন জুড়িয়ে যাবে। চলুন সেই সমাধি মন্দিরটি আমরা দর্শন করব। দেখতেই পাচ্ছেন 108 শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান। এখানেই তিনি স্নান ও সাঁতার কাটতেন। দেখছেন 108 শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান, পুনর্নির্মাণ 2024। আবির্ভাব বাংলায় 1245, 18ই ভাদ্র শুক্লা ত্রয়োদশী, ইংরাজি 1838, 2রা সেপ্টেম্বর। তিরোভাব বাংলায় 1321, 9ই আষাঢ়, অমাবস্যা তিথি, ইংরাজি 1914, 24শে জুন।
শ্রী রাধা কুণ্ড। এই কুণ্ডে ভক্তি বিনোদ ঠাকুর বাল্যকালে স্নান ও সাঁতার কাটতেন। দেখছেন ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান, একটি মন্দির, সুন্দর চারিদিকে ফুল গাছ রোপণ করা হয়েছে, ছোট ছোট ফুল। মানে এগুলো আমরা ছোটবেলায় কাগজের ফুল এরকম বলে মনে করতাম, এগুলো এক একটা সুন্দর সুন্দর ফুল দেখুন।
সাধারণ না, লৌকিক না, অলৌকিকই দেহ সব। তো যাই হোক, এই আমাদের শ্রীনিবাস আচার্য, নরোত্তম, এনাদের যে পরবর্তী প্রায় 150 বছর, 300 বছর প্রায় অতিবাহিত হয়ে গেছে। অতিবাহিত হয়ে যাওয়ার পরবর্তীতে এই যে সময়টা যেখানে অপসম্প্রদায়গুলো মাথা চাড়া দিয়ে উঠছিল, ভক্তিনাথ ঠাকুরের ভগবত কৃপাতে, ভক্তিনাথ ঠাকুরের রাতে এগুলি বিশুদ্ধ বৈষ্ণব ধর্মকে তিনি খুলেছেন। তার বিশেষত তার জন্মস্থানটি হচ্ছে বীরনগর, উলা বীরনগর গ্রাম, নদিয়া জেলার উলা বীরনগর গ্রাম, যেখানে উনি মাতামহের বাড়িতে আসলে এখানে আবির্ভূত হয়েছে, মানে মার বাবা। তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র মুস্তাফি, ওনারা মিত্র কায়স্থ এবং খুব উচ্চ পর্যায়ের ওনারা জমিদার। বীরনগরের 3টি জমিদার এখানে জমিদারিত্ব করেছে, তার মধ্যে মুস্তাফি বংশের জমিদার হচ্ছে প্রথম এবং শ্রেষ্ঠ। পরবর্তীতে মুখার্জিরা, মুখার্জি পরিবার, বামন মুখার্জি ইত্যাদি, এনারা আবির্ভূত হয়েছিলেন এনাদের। এবং পরবর্তীতে খাঁ, মানে সর্বশেষে খাঁ এরা করেছে, জমিদারি করেছে। বীরনগরের ইতিহাসে 3টি পাওয়া যায় এবং এখন তো সমস্ত লুপ্ত হয়ে গিয়েছে। তো ওনার যে মাতা ছিলেন জগৎমোহিনী দেবী, ভক্তিনাথ ঠাকুরের মাতা জগৎমোহিনী দেবী ঈশ্বরচন্দ্র মিত্রের কন্যা, ঈশ্বরচন্দ্র মিত্রের একমাত্র কন্যা। এবং ওনার 2টি সন্তান হয়েছিল যদিও, তবে সব আগে থেকে মারা যায়, তারা ঠিক বড় হয়ে উঠতে পারে নাই, বিবাহ পর্যায়ে যেতে পারে নাই। তো ভক্তিনাথ ঠাকুর অনেক এতেই ভক্তিনাথ ঠাকুরের এই হয়েছে, রক্ষা পেয়েছেন ইনি। তো ওনার ভক্তিনাথ ঠাকুরের যে বংশ পরিচয়টাকে ব্যাপারটা বলা হয়, ওরা নাকি ছিলেন আন্দুলের, ওনারা দত্ত ফ্যামিলি। এটি দেখতে পাচ্ছেন রন্ধন কক্ষ, এখানে রন্ধন ক্রিয়া সম্পন্ন হয়, ভোগের ক্রিয়া। এবং এই পাশে হচ্ছে একটি গোয়াল ঘর, এখানে গোমাতা রয়েছেন এবং গোমাতার খাদ্য এখানে কিছু টুকরো করা হচ্ছে, খড়বিচুলি। এবং এর পাশে শৌচাদিকার্য সমস্ত ব্যবস্থা এখানে আছে, অসুবিধা হবে না। নমস্কার, ভোগ প্রসাদ গ্রহণ করলাম, সুন্দর ভোগ প্রসাদ, সুস্বাদু। আজকের ভিডিওটি শেষ করব। আপনাদের কেমন লাগলো আপনাদের জানাবেন। আবার পরবর্তী ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত বীরনগর স্টেশন থেকে কৃষ্ণনগর ধরবো, কৃষ্ণনগর ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আরেকটি ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে। সুন্দর মন্দির, বাবাজির কথা শুনলেন, ভালো লাগলো। নমস্কার।